রিজার্ভ প্রায় $28 বিলিয়ন উন্নীত করার পেছনে নিজ কৃতিত্ব দাবি করে বলেন 7 বছর দায়িত্বে থাকার পর বিদায়টা আরো ভালো হতে পারত। রিজার্ভ চুরির বিতর্কের মাঝেই গত 10 মার্চ আইএমএফের একটি অনুষ্ঠানে যোগ দিতে যান ডক্টর আতিউর। ফেরেন সোমবার বিকেলে। অর্থমন্ত্রীর সাথে দেখা করার কথা থাকলেও অসুস্থতার কথা বলে যাননি ডক্টর আতিউর। সকালে নিজ বাসভবনে গণমাধ্যমের কয়েকজন কর্মীর সাথে আলাপকালে পদত্যাগের ইচ্ছের কথা প্রকাশ করেন তিনি। হয়তো আরো ভালো হতে পারতো, এত সংবর্ধনা দিয়ে আমাকে বিদায় করলে পরে হয়তো 7 বছরের যে কষ্টটা খানিকটা হয়তো লাঘব হতো। এইভাবে হয়তো যারা নীতি নির্ধারণ করেন, দেশ পরিচালনা করেন, তারা হয়তো মনে করেছেন যে আমার চেয়ে আরো যোগ্য, আরো সময় মতো পাবেন। তবে সময়টা বেশি ছিল না, আর মাত্র 3-4 মাস সময় ছিল। এই সময়টায় আমরা বরং এই নিরাপত্তাটা যদি আরো শক্তিশালী করে দিয়ে যেতে পারতাম, দেশের জন্য ভালো হতো। কেন্দ্রীয় ব্যাংক অর্থ লোপাটের বিষয়টি প্রাথমিকভাবে চেপে রাখায় ক্ষুব্ধ হন অর্থমন্ত্রী। এ বিষয়েরও ব্যাখ্যা দেন ডক্টর আতিউর। দুর্ঘটনাটি অনেকটা জঙ্গি আক্রমণের মতো, অনেকটা ভূমিকম্পের মতো। কোন দিক থেকে এসেছে, কে করেছে, কেমন করেছে, আমি কিছুই বুঝে উঠতে পারিনি। আমাকে যখন বলা হলো, আমি এতটাই পাজল ছিলাম যে তার কয়েকদিন আগেই এটিএম আক্রমণ হয়েছে, বাংলাদেশের রিজার্ভের উপর আক্রমণ হয়েছে। তা আমাদের সমগ্র অর্থনীতিটাকে ভেঙে না ফেলে সেই ভয়ে আমি তাড়াতাড়ি বিশেষজ্ঞদের মতামত নিয়েছি, তাদেরকে বিদেশ থেকে এনেছি, এনে আগে আমার পুরো সিকিউরিটি করেছি, যাতে করে আর যাতে ক্ষতি না হয় এটা চেষ্টা করেছি, এবং খুঁজে বার করার চেষ্টা করেছি যে কোত্থেকে উৎপত্তি হলো। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ $28 বিলিয়ন নিয়ে যাওয়াকে নিজের কৃতিত্ব দাবি করেন ডক্টর আতিউর। এই $28 বিলিয়ন আমার সন্তানের মতো। আমি তিলে তিলে এটা করেছি। আমি যখন জয়েন করেছিলাম তখন এটা $6.5 বিলিয়ন বেশি ছিল না, 4.5 গুণ আমি বাড়িয়েছি। সুতরাং এখান থেকে $1 নষ্ট হোক এটা আমি চাইনি। সেই জন্য ডলারটা কি করে ফেরত আনা যায়, কি করে নিশ্চিত করা যায়, এই কাজটি করেছি। বাংলাদেশ ব্যাংকের দায়িত্বে না থাকলেও দেশের স্বার্থে কাজ করে যাবেন বলে জানান ডক্টর আতিউর রহমান। মাটি থেকে উঠে এই আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বিকেল 3টায় গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলন করবেন পদত্যাগী গভর্নর ডক্টর আতিউর রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। কি বললো আমি 3টার সময় প্রেস করবো, প্রেস কনফারেন্স। হ্যাঁ বাসায়, ঠিক আছে, চলো। না না, তিনটার সময় গভর্নর ভবন। সোনালী ব্যাংকের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব ফজলে কবির বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হতে যাচ্ছেন। অর্থমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। 1983 সালে সরকারি চাকুরিতে ঢোকা ফজলে কবির 2012 জুনে অর্থ সচিবের দায়িত্ব পান। 2015 এপ্রিলে সোনালী ব্যাংকের চেয়ারম্যান করা হয় তাকে। সচিবালয়ে ফজলে কবিরের নিয়োগের কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ওয়াশিংটন থেকে 18 মার্চ দেশে ফিরে দায়িত্ব নেবেন ফজলে কবির। রিজার্ভ চুরির ঘটনায় তদন্তে সাবেক গভর্নর ডক্টর ফরাজ উদ্দিনকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। নতুন গভর্নর ফজলে হোসেন former secretary finance, he is now in New York, 18 তারিখে ফিরবে। স্যার কোন কমিটি স্যার গঠন করার ব্যাপারে? হ্যাঁ, ওটা তো ওই যে বলেছি তো কার মিস্টার ডক্টর ফরাজ উদ্দিন, তার তো কমিটি অলরেডি আই হ্যাভ অ্যানাউন্সড, সো দ্যাট উইল বি দেয়ার। রিজার্ভ চুরির ঘটনায় শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের গভর্নর নয়, সরকারকেও দায় নিতে হবে, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ। বিএনপির কাউন্সিল উপলক্ষে সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন তিনি বলেন, এই সরকারের উচিত পদত্যাগ করা। রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশ আছে বলে অভিযোগ করেন হান্নান। এ সময় দলের কাউন্সিল নিয়ে সরকার নানা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। 800 মিলিয়ন ডলার, যেটা আনুমানিক 6400 কোটি টাকার সমান। দেশের সম্পদ অন্যরা লুটে নিয়ে যাচ্ছে বা সরকারের
পৃষ্ঠপোষকরা লুটে নিয়ে যাচ্ছে। এই জন্য এই সরকারের অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত। ডক্টর আতিউর ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের দ্বিতীয় দীর্ঘমেয়াদী গভর্নর। রিজার্ভ উন্নয়ন, দেশে ব্যাংকিং ব্যবস্থায় তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে বড় ভূমিকা ছিল ডক্টর আতিউরের। কিন্তু সেই তথ্য প্রযুক্তির অপব্যবহারকারীদের কারণেই মেয়াদের মাত্র 4 মাস আগে অপ্রত্যাশিতভাবে বিদায় ঘটল তার। মহাজোট সরকার দায়িত্ব নেয়ার কয়েক মাসের মধ্যে 2009 সালের 1 মে বাংলাদেশ ব্যাংকের 10ম গভর্নর হিসেবে দায়িত্ব নেন ডক্টর আতিউর রহমান। 4 বছরের মেয়াদ থাকলেও 3 বছর 3 মাস বাড়ানো হয়। অবসরে যাওয়ার কথা ছিল আগামী 2 আগস্ট, কিন্তু তার 3 মাস 18 দিন আগেই রিজার্ভ চুরির ঘটনায় ব্যাপক চাপ ও সমালোচনার মুখে সরে দাঁড়ালেন ডক্টর আতিউর। নুরুল ইসলামের পর সবচেয়ে দীর্ঘ সময় গভর্নরের দায়িত্ব পালন করেছেন ডক্টর আতিউর। তার মেয়াদের 7 বছরে বাংলাদেশ ব্যাংককে মানবিক কেন্দ্রীয় ব্যাংক গড়ে তোলার কথা বলতেন প্রায়ই। প্রথাগত কার্যক্রমের বাইরে গিয়ে 10 টাকায় ব্যাংক হিসাব খোলা, ছিন্নমূল শিশুদের জন্য সঞ্চয় হিসাব খোলার উদ্যোগের মধ্য দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসার প্রয়াস ছিল তার। কৃষি ঋণের সম্প্রসারণ, মোবাইল ব্যাংকিং, বাণিজ্যিক ব্যাংকগুলোকে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে উৎসাহিত করতেও ভূমিকা ছিল। এসবের স্বীকৃতিও পান ডক্টর আতিউর। পুরস্কার পান এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা গভর্নর হিসেবে। পেয়েছেন ফিলিপিন্সের গুসি শান্তি পুরস্কারও। তথ্য প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে দেশের ব্যাংকিং ব্যবস্থাকে বিশ্বমানে নেয়ার অঙ্গীকার ছিল ডক্টর আতিউরের। সেই তথ্য প্রযুক্তির অপব্যবহারের সূত্র ধরেই অপ্রত্যাশিত বিদায় ঘটল তার। 1951 সালের 2 আগস্ট জামালপুরে জন্ম নেয়া ডক্টর আতিউর কেন্দ্রীয় ব্যাংকের আগে সোনালী ব্যাংকের পরিচালক এবং জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। ব্যাংকিং ক্যারিয়ারের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে অধ্যাপনা করেছেন। গ্রিন আন্দোলনের একজন কর্মী তিনি। সংস্কৃতি মনা এই ব্যক্তিত্ব বইও লিখেছেন। আরিফুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনের সিনেট কমিটিতে শুনানি চলছে। এর আগে সিনেটের গুরুত্বপূর্ণ ব্লু রিবন কমিটিতে তোলা হয় ইস্যুটি। সিনেট কমিটিতে ডাকা হয়েছে ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন RCBCর প্রেসিডেন্ট লরেঞ্জো তান এবং জুপিটার শাখা ব্যবস্থাপক মাইয়া সান্তোস দেগৈতোকে। অবশ্য অর্থ চুরির ঘটনায় একে অপরকে দোষারোপ করছেন তারা। দেগৈতোর দাবি, লরেঞ্জোর নির্দেশেই গত মে মাসে অভিজাত সোলেইর হোটেলে 5 ব্যক্তির সাথে বৈঠক করেন তিনি, যাদের মধ্যে কিম উং RCBCর প্রধান লরেঞ্জোর ঘনিষ্ঠ বন্ধু। তবে এই শুনানিতে এই অভিযোগ অস্বীকার করেন লরেঞ্জো তান। শুনানিতে দেশটির সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এন্টি মানি লন্ডারিং কমিটি এবং অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত উপস্থিত রয়েছেন। যুদ্ধাপরাধী মীর কাসেমের বিচার নিয়ে অবমাননাকর মন্তব্য করে 2 মন্ত্রীকে 20 মার্চ হাজির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। গত 8 মার্চ 2 মন্ত্রীকে আজ আদালতে হাজিরের নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। আর নির্দেশ অনুযায়ী সকালেই হাজির হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। তার আইনজীবী রফিকুল হক ও আব্দুল বাসেত মজুমদার শুনানি মুলতবির আর্জি করেন। বিদেশে থাকায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আদালতে হাজির হতে পারেননি। বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে ইতিমধ্যেই আইনজীবীর মাধ্যমে আদালতের কাছে সময় প্রার্থনা করেছেন তিনি। প্রধান বিচারপতি SK সিনহা নেতৃত্বাধীন 9 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ খাদ্যমন্ত্রীর সময় আবেদন মঞ্জুর করে 2 মন্ত্রীকে আগামী রোববার হাজিরের নির্দেশ দেন। একটা সময়ের দরখাস্ত দিয়েছি এবং সময়ের দরখাস্ত আমরা ওনার ব্যাপারে আমরা আনকন্ডিশনাল অ্যাপোলজি, নিঃশর্ত ক্ষমা আমরা চেয়েছি। আগামী 20 তারিখে ওনাকে 3 ধার্য করেছে এবং সেই তারিখে সশরীরে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। রাজধানী সহ বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার। আর সরকারি হাসপাতালে পরীক্ষার যন্ত্রপাতি নষ্ট সহ নানা অজুহাতে রোগীদের এসব ডায়াগনস্টিকে যেতে বাধ্য করা হচ্ছে। দালালদের দৌরাত্মে হয়রানির পাশাপাশি সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। তবে এসব অনিয়ম নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই হাসপাতাল কর্তৃপক্ষ, এমনকি স্বাস্থ্য অধিদপ্তরেরও। আতাউর কাউসারের রিপোর্ট। রাজধানীর মহাখালীতে বক্ষব্যাধি হাসপাতালের এক্স-রে রুম, প্রায় ঝকঝকে মেশিনে চলছে পরীক্ষার কাজ। কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট আমজাদ হোসেন এক রোগীর মাকে বললেন, এক্স-রে প্রিন্ট ভালো না হওয়ার সম্ভাবনা রয়েছে।
এভাবে নানা অজুহাতে প্রয়োজনীয় পরীক্ষা না করিয়ে অনেককেই বাধ্য করা হয় বেসরকারি ডায়াগনস্টিকে যেতে। মেশিন নষ্ট যে করতেছিল কিসের? মেশিনটা খারাপ, এই বিষয়টা কেন বলছেন? পরে ক্যামেরার সামনে অভিযোগ অস্বীকার করেন মেডিকেল টেকনোলজিস্ট কবির। কি সমস্যা মেশিনটাতে? আমি বলছিলাম আমি তো এক্সরে করিয়ে নিইনি, আমি তো আজকে এক্সরে করিয়ে নেই। পাশের ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নিতে রংপুর থেকে এসেছেন আব্দুল কুদ্দুস। খুঁজছেন বেসরকারি সেবা ডায়াগনস্টিক সেন্টার। থেকে পাঠাইছে এখানে রক্তের গ্রুপ পাওয়ার জন্য, ওই হসপিটাল থেকে। ওই হসপিটালে রক্তের গ্রুপ পরীক্ষা হয় না? না। কমিশন সহ নানা সুবিধার কারণে সরকারি হাসপাতালে পরীক্ষা না করে রোগীদের পাঠানো হয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে। রাজধানীর সব সরকারি হাসপাতালে চিত্রই প্রায় এক। আমি আসছি বক্ষবিধি থেকে, বলছে এই জায়গায় আসতে, একটা লোক ধরাই দিল, পরে উনি নিয়ে এসে দিয়ে গেল এইখানে। বাইরের হাসপাতালে স্লিপ দিয়ে দেয় স্যার। ডাক্তাররা দেয় না? না না না, ওই ওয়ার্ড বয়টা সব দেয়। এ ধরনের প্রায় পাঠায়? হ্যাঁ, যেগুলো ওখানে হয় না ওগুলো পাঠায়। তবে এসব বিষয়ে সরকারি হাসপাতালের কর্তা ব্যক্তিরা মুখ খুলতে নারাজ। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাও স্বীকার করেন অনিয়মের কথা। শুধু এই ক্ষুদ্র চিন্তার মধ্যে থাকছি না যে এটা কেউ নষ্ট করে রেখেছে ইচ্ছাকৃত, না, সার্ভিসটাকে ইনশিওর করতে হবে। আমরা এটাকে জোর দিতে চাচ্ছি। দালালের কারণে সাধারণ মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা বঞ্চিত হয় বলেও স্বীকার করেন তিনি। দেশের সরকারি হাসপাতালগুলোতে সঠিকভাবে রোগ নির্ণয় ও মানসম্পন্ন চিকিৎসা পাওয়া গেলে সুচিকিৎসা পাওয়া সম্ভব জেলা সদরগুলোতেও। এই বিশ্বাসে সাধারণ মানুষের আশা, অন্তত এখন থেকে সরকারি হাসপাতালগুলোতে সঠিক রোগ নির্ণয় ও মানসম্পন্ন চিকিৎসা ব্যবস্থা সচল রাখতে সচেষ্ট হবে সরকার। আর তাহলেই বন্ধ হবে দালালি ও কমিশন প্রথা। আতাউর কাউসার, যমুনা নিউজ, ঢাকা। দুপুরে বাংলাদেশে পর্যায়ে একটা বিরতি নিচ্ছে। ফিরে এসে